আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনা পতনের পরে 2024-এর 5 আগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ধরনের কর্মকাণ্ড আমরা দেখেছিলাম, গুপ্ত অবস্থায় থাকা বিভিন্ন ছাত্র রাজনীতির ছেলেপেলে তারা ক্যাম্পাসে এক ধরনের প্রচারণা তৈরি করার চেষ্টা করেছিল, কিংবা এক ধরনের মববাজি করে একটা জিনিস প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল। সেটা হচ্ছে যে ছাত্র রাজনীতি তারা চায় না, ছাত্র রাজনীতির তারা বিপক্ষে। সেই সময় ছাত্র রাজনীতির বিপক্ষে, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি হতে দেবে না, এই ব্যাপারটা যারা স্লোগান তুলেছিল কিংবা বাস্তবায়ন করতে চেয়েছিল, তাদেরকেই পরবর্তীতে আমরা দেখেছি যে গুপ্ত অবস্থা থেকে বেরিয়ে এসে মানে দলের বড় বড় পদে যাচ্ছে, ছাত্র সংসদের পদে যাচ্ছে, কিংবা নতুন রাজনৈতিক দল তাদের ছাত্র সংগঠন তৈরি করছে। অথচ তারাই একসময় এই ছাত্র রাজনীতি করা যাবে না এই ন্যারেটিভ ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, সেটা সাধারণ ছাত্রের ব্যানারে। গুপ্ত অবস্থায় থেকে তারা বিভিন্ন রাজনীতির সঙ্গে যুক্ত, কিন্তু গুপ্ত অবস্থায় থেকে সাধারণ ছাত্রের ব্যানারে এই কর্মকাণ্ডগুলো তাদেরকে আমরা করতে দেখেছিলাম। অনেক দিন পরে আবারও সরকার পরিবর্তনের পরে বিএনপি সরকারের আমলে এবার দেখলাম যে ইডেন কলেজ উত্তপ্ত হলো। গত রাতে, গভীর রাতে ইডেন কলেজ উত্তপ্ত হলো। ইডেন কলেজ কেন উত্তপ্ত হলো, এর পেছনের কারণ অনুসন্ধান করার আমরা চেষ্টা করব। কোনো রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, তারা রাজনীতিতে পেরে না ওঠে ক্যাম্পাসে কি আবারও ওই প্রফেসর ইউনূসের দায়িত্ব নেওয়ার পরে যে ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সাধারণ ছাত্রের ব্যানারে তৈরি করার চেষ্টা করেছিল, তারাই কি আবার নতুন কোনো পরিকল্পনা সাজাচ্ছে? সেটা একটু জানার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম হঠাৎ করেই রাজধানীর ইডেন কলেজ, মহিলা কলেজ, সেটা উত্তপ্ত হতে দেখা গেল। নিউ মার্কেট এলাকায় এই কলেজটি খুবই গুরুত্বপূর্ণ। পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যদিকে ঢাকা কলেজ, ইডেন কলেজ মাঝখানে এই বিশ্ববিদ্যালয়, তার পাশে বুয়েট, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় ইডেন কলেজ অবস্থিত। এবং সেই কারণেই এই ইডেন কলেজ যদি উত্তপ্ত হয়, তাহলে তার উত্তেজনা থামানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সরকারের জন্য। ইডেন কলেজ গভীর রাতে উত্তপ্ত হয়েছে এরকম খবর আমরা জানতে পেরেছি এবং গণমাধ্যমেও এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের থ্রু দিয়ে আপনারা হয়তো অলরেডি এই ব্যাপারটা জেনেছেন কিংবা ভিডিও দেখেছেন। কি বলছে গণমাধ্যম? গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ, শিক্ষার্থীদের বিক্ষোভ। কেন বিক্ষোভ করা হয়েছে? ওই যে প্রফেসর ইউনূসের দায়িত্ব নেওয়ার পরে যে মেটিকুলাস ডিজাইন করা হয়েছিল, ছাত্র রাজনীতি চাই না, ক্যাম্পাস রাজনীতি মুক্ত করতে হবে, সেটা আবারও ইডেন কলেজে তৈরি করা হচ্ছে। তাহলে এটা কারা করছে? কারা চায় যে এই মুহূর্তে যারা সরকারে রয়েছে তারা যেন ছাত্র রাজনীতি নিয়ে এই ক্যাম্পাসে তাদের আধিপত্য বিস্তার করতে না পারে? তার পেছনে এই পরিকল্পনাটা কাদের? খুব সহজেই বোঝা যায় এই পরিকল্পনাটা কাদের। কি বলছে গণমাধ্যম? রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিতে মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ, ইডেন মহিলা কলেজ। সরেজমিনে দেখা যায় যে রাত 11:30টার পর কলেজের মূল ফটকের তালা ভেঙে বাইরে বের হয়ে আসেন শিক্ষার্থীরা। এ সময় কলেজের নিরাপত্তা বেষ্টনীতে টানানো একটি রাজনৈতিক দলের ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেই রাজনৈতিক দলটা কোনটা, কাদের ব্যানার ছেঁড়া হয়েছে, সেটাও নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন। কলেজের প্রধান ফটকে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস লেখা একটা ব্যানার টাঙানো ছিল। পরে সেটি কে বা কারা সরিয়ে ফেললে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর আবাসিক শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং দল বেঁধে ক্যাম্পাসের বাইরে অবস্থান নেন। প্রফেসর ইউনূসের আমলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে কর্মকাণ্ডগুলো দেখেছিলাম, সেই কর্মকাণ্ডগুলো আবারও শুরু হচ্ছে। তখন যেটা করা হয়েছিল এবং তখন ওই রাজনীতি মুক্ত ক্যাম্পাস করা, ছাত্র রাজনীতি চায় না, ক্যাম্পাসে কাউকে রাজনীতি করতে দেয়া হবে না, এই মিছিল, মিটিং, আন্দোলন যারা করেছে তাদের সম্মুখ সারির প্রায় সবাইকেই পরবর্তীতে দেখা গেছে বিভিন্ন ভাবে বিভিন্ন দলের নেতা হয়ে যেতে এবং দলের সদস্য হয়ে যেতে, কমিটির সদস্য হয়ে যেতে। অনেকে বলেন যে তারা একটা সময় ছাত্রলীগে গুপ্ত ছিল, তারপরে মানে সাধারণ ছাত্র ছাত্রীর বেশ
ধরেছিল, তারপরে সুযোগ বুঝে বিভিন্ন রাজনৈতিক দলে নিজেদের পরিচয়গুলো প্রকাশ করেছে। এগুলো বিশ্লেষণ করলেই খুব সহজে বোঝা যায় যে কারা গুপ্ত ছিল, গুপ্ত অবস্থায় থেকে কারা সুপ্ত হয়ে বেরিয়ে এসেছিল, এবং ছাত্রলীগের মধ্যে থেকে লুঙ্গির নিচে থেকে কারা রাজনীতি করেছিল, কারা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছিল, কারা হেলমেট বাহিনীতে সব থেকে বেশি প্রভাব খাটাতো, কারা হলের গণরুমের যে সিট, সেই সিটে টর্চার, সেই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করত। আসসালামু আলাইকুম। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী নেতৃত্বে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার গঠন করায় আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিবৃতি দিয়েছেন। হয়তো এটি খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু তার এই বিবৃতি নিয়ে এখন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক মহলে যেমন তুমুল আলোচনা চলছে, তেমনি ভারতের বিভিন্ন গণমাধ্যমে, নেতৃস্থানীয় গণমাধ্যমে এটি যথেষ্ট গুরুত্বের সাথে প্রকাশ হয়েছে এই বিবৃতিটি। এবং কেন এই ধরনের একটি বিবৃতি শেখ হাসিনার পক্ষ থেকে অভিনন্দন বার্তার নামে দেয়া হলো, ভিতরের শব্দগুলোতে আসলে কি মিন করা হচ্ছে তা নিয়ে ব্যবচ্ছেদ করা হয়েছে, নানান ধরনের বিশ্লেষণ উঠে এসেছে। অনেকেই সমীকরণ মেলাতে চেষ্টা করছেন যে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি সরকার গঠন করায় আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ বিশেষ কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা। আমাদের বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই। আমি শুধু ভারতের মূলধারার কয়েকটি গণমাধ্যমের বিশ্লেষণগুলো ছোট করে আপনাদের সামনে তুলে ধরতে চাই। টাইমস অফ ইন্ডিয়া, দ্য স্টেটসম্যান, এনডিটিভি, আনন্দবাজার, এই সময়, সংবাদ প্রতিদিন, বিভিন্ন ধরনের গণমাধ্যমে নানানভাবে বিশ্লেষণ তুলে ধরা হয়েছে শেখ হাসিনার এই স্টেটমেন্টটি নিয়ে। তার আগে ছোট্ট করে জানাই যে শেখ হাসিনা শুক্রবার যে বিবৃতিটি দিয়েছিলেন তার মধ্যে মূল কথাটি কী ছিল। সেখানে বলা হচ্ছে যে বিধানসভার ভোটে জয়ী হওয়ায় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় আমি ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশের জনগণের পক্ষে শুভেন্দু অধিকারীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এই হচ্ছে মূল কথা। এর বাইরে গতানুগতিক যেসব কথাবার্তা থাকে, পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্ত লাগোয়া রাজ্য, পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের মানুষের যে অভিন্ন সংস্কৃতি, শিল্প সাহিত্য যে সম্পর্ক, সেইখান থেকে বাংলাদেশ এবং ভারত সামনের দিনগুলোতে রাজনৈতিক অর্থনৈতিকভাবে আরও অনেক দূর এগিয়ে যাবে, সম্পর্ক আরও গভীর হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা রয়েছে। এখন তার এই বিবৃতিটি আমরা বিশ্লেষণ না করলেও ভারতের বিভিন্ন গণমাধ্যমে যেমন ছোট ছোট করে যদি মূল পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরি, বোঝা যাবে যে আসলে কেন এটি নিয়ে এত বেশি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে যে এই বিবৃতিটি এইভাবে কেন শেখ হাসিনা দিলেন। প্রথমে যদি বলি জি নিউজের কথা, জি নিউজে শেখ হাসিনার এই অভিনন্দন বার্তাটি তুলে ধরার পাশাপাশি একেবারে শেষে এসে বলা হচ্ছে যে এই অভিনন্দন বার্তায় অনেকে কিছুটা অবাকও হয়েছেন। কেন? বলা হচ্ছে সাধারণত কোনো রাষ্ট্রের শীর্ষ নেতৃত্ব কেবল সরকার বা দলকে অভিনন্দন জানায় নির্বাচনে কোনো দল জয়ী হলে বা সরকার গঠন করলে, কিন্তু এখানে শুভেন্দু অধিকারীর নাম যেভাবে আলাদা এবং বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তা দুই নেতার ব্যক্তিগত সুসম্পর্ক আর একবার স্পষ্ট হলো। কূটনৈতিক মহলের মতে এই বার্তা আগামী দিনে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতা এবং সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে এক ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কিন্তু এটি এখানে বলা হয়নি যে শেখ হাসিনা তো এখন আর প্রধানমন্ত্রী নেই বাংলাদেশের, তার এই বিবৃতির উপরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সম্পর্কের উন্নয়নের বিষয়টি এত জোরালোভাবে তুলে ধরা হচ্ছে কেন। এই সময় ভারতের আরেকটি প্রভাবশালী বাংলা দৈনিক, সেখানে বলা হচ্ছে যে হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পরেই তাকে বৈধ প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী, যিনি আজকের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের। আরেকটু জানিয়ে রাখি যে শেখ হাসিনার এই অভিনন্দন বার্তাটি কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই
আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো হয়েছে। যাই হোক, এই সময়তে বলা হচ্ছে যে 2024 ডিসেম্বরে নদিয়ায় একটি সমাবেশে তিনি বলেছিলেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী, শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন, ঢাকা বিমানবন্দর থেকে তাকে স্যালুট দিয়ে নিয়ে যাওয়া হবে। সেই দিক থেকে দেখলে হাসিনার সঙ্গে তার সম্পর্ক ভালো, তবে বিবৃতিতে শুধু শুভেন্দুর নাম নেওয়ায় কিছুটা অবাক রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। আনন্দবাজার বলছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সকল বিজয়ীকে অভিনন্দন জানিয়েছেন। তবে শেখ হাসিনা শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন এবং পশ্চিমবঙ্গ ভারতের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন। সংবাদ প্রতিদিন বলছে যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জয়ের জন্য ভারতীয় জনতা পার্টি ও তার জয়ী প্রার্থীদের আওয়ামী লীগ ও বাংলাদেশের প্রাক্তন সরকারের তরফে শুভেচ্ছা। বিশেষ বার্তা দিয়েছেন ভাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। 2024 থেকে 2026 গত দুই বছরের বারবার হুঙ্কার আস্ফালন দিয়েও শেখ হাসিনার ভাগ্য বদল হয়নি। বাংলাদেশে এখন বিএনপি সরকার, খালেদা পুত্র তারেক রহমান প্রধানমন্ত্রী। নতুন সরকার হাসিনার প্রত্যাবর্তন নিয়ে এখনো নয়াদিল্লির সঙ্গে কথা বলেনি, তবে অচিরেই এই প্রস্তাব আসতে পারে বলে মনে করেন ওয়াকিবহাল মহলের অনেকেই। এখন বিষয় হচ্ছে যে একথা আমি আপনাদেরকে আগেই জানিয়েছি বা আপনারাও নিজেরাও জানেন, একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। 2024 সালে যখন আওয়ামী লীগ বিরোধী কথিত কোটা বিরোধী আন্দোলন শুরু হয় এবং শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা সরকারের এক দফা দাবিতে যে আন্দোলন, সরকার পতনের যে দাবিতে আন্দোলন, সে আন্দোলন যখন ক্রমান্বয়ে হিংসাত্মক রূপ নিচ্ছিল, সে সময় আমরা দেখেছি যে ভারতের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ একটি রাজনৈতিক দলের মতাদর্শের মানুষেরা মিছিলে পর মিছিল বের করেছিলেন। পশ্চিমবঙ্গ বেশ খানিকটা উত্তাল হয়ে উঠেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ওই সময়ে বেশ কয়েকটি মন্তব্য করেছিলেন, তার মধ্যে একটি ছিল যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের আর কোনো ধরনের রক্ত দেখতে চায় না, বাংলাদেশের রক্তপাত দেখতে চায় না, এবং শেখ হাসিনাকে ইঙ্গিত করে নাম না ধরে তিনি অনেক ধরনের মন্তব্য করেছিলেন। এবং অনেকে তো বলেন যে এটা আমার কাছেও মনে হয় তৃণমূলের সঙ্গে বাংলাদেশের কিছু সাম্প্রদায়িক রাজনৈতিক দলের সঙ্গে একটা চরম কানেকশন ছিল। নানান ধরনের লেনদেন, সেটি অর্থনৈতিক থেকে নানান ধরনের লেনদেন হতো। কোনো গণমাধ্যমে এই কথা এইভাবে উঠে এসেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে জামাতে ইসলামীর একটি গোপন সেটিং গড়ে উঠেছিল এবং যেটির মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল এই গোষ্ঠী। তৃণমূলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার কারণে তারা আরও শক্তিশালী হয়ে উঠছিল। আর মমতার দরকার ছিল ইসলামপন্থী, কথিত ইসলামপন্থী রাজনৈতিক দলের সঙ্গে একটি সখ্যতা, সেখানে ভোটের রাজনীতি ছিল। এগুলো এখনও অনেকের কাছেই ওপেন সিক্রেট। এবং আমরা তো এই কথাও, এই বিষয়টিও দেখছি যে তৃণমূলের ব্যাপক পরাজয়ে এবং বিজেপির সেখানে সরকার গঠনের যেই ঘটনাগুলো, তাতে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল সাংঘাতিকভাবে ক্ষুব্ধ। কোনো রাজনৈতিক দল বলতে সাম্প্রদায়িক দল বা কথিত ইসলামপন্থী দল। এবং এই কথিত ইসলামপন্থী দলের অনেকেই মন্তব্য করছেন যে ভারতের মুসলমানদের উপরে যে আক্রমণ চলছে কোথাও পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর, তারা আর তা দেখতে চায় না, তারা কল্লা কেটে নেবে ইত্যাদি ইত্যাদি। মুসলমানদের উপর আক্রমণ চলছে, সেখানকার সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে, এটি আমরাও তীব্র প্রতিবাদ জানাই। যখন বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ চালানো হয়, সেটি যেমন আমরা কোনোভাবে সমর্থন করতে পারি না, ঠিক একইভাবে মুসলমানদের উপর যে আক্রমণ চলছে সেটি আমরা সমর্থন করতে পারি না। কিন্তু এই সব বিষয়ের প্রতিবাদ জানানোর ভাষাটা তো অন্যরকম হতে পারে। এনসিপি যে নেতারা, সাবেক ছাত্র সমন্বয়ক থাকা অবস্থায় তারা যে হুঙ্কার হুঁশিয়ারি ছাড়ছিল যে 7 সিস্টার দখল করে নেবে, নরেন্দ্র মোদীকে টেনে হিচড়ে নামিয়ে দেওয়া হবে, মানে অর্বাচীনের মতন কথাবার্তা, এখন আবার সেই ধরনের কথাবার্তা আমরা শুনতে যাচ্ছি বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর পক্ষ থেকে।
এবং এই বিষয়গুলো নিশ্চয়ই আমাদের জন্য ভালো নয়। আর মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে অনেক বিশেষজ্ঞ, অনেক বোদ্ধা বলার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করাতে বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ ভারতের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না। কিন্তু আমি মনে করি প্রভাব অবশ্যই পড়বে, নানান দিক থেকে পড়বে। সেটি যেমন অর্থনৈতিক দিক থেকে, বাণিজ্যিক দিক থেকে বলা যায়, কারণ এইগুলো সবই রাজনীতিকে কেন্দ্র করে। আমার মনে হয় অনেক ধরনের খেলা বাকি রয়েছে। এবং আবার যারা বলেন, মানে আওয়ামীপন্থী যারা, যে তারা আবার বেজায় খুশি মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়াতে, কিন্তু এতটা উচ্ছ্বাসেরও খুব বেশি জোরালো কারণ নেই। একটা পরিবর্তন হতে পারে, নতুন সমীকরণ তৈরি হতে পারে, তবে তার জন্য সময় লাগতে পারে। এখন শুভেন্দু অধিকারী আগে মন্তব্য করেছেন যে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশে বীরের বেশে যাবেন। এটি মনে করার কারণ নেই যে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে একেবারে আওয়ামী লীগ রাতারাতি খুব বেশি সংগঠিত হয়ে গেল, একেবারে রাতারাতি রাজপথে ফিরে এলো। এটি মনে করার কোনো কারণ নেই। তবে আওয়ামী লীগের জন্য ইতিবাচক কিছু বয়ে নিয়ে আসতে পারে। অনেকে বলে যে কেন্দ্রে তো বিজেপি সরকার রয়েছে, সেই বিজেপির সরকারের অংশ এখন পশ্চিমবঙ্গ সরকার হতে পারে। কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গ একেবারে আমাদের সীমান্ত লাগোয়া রাজ্য, বিস্তর এলাকা নিয়ে আমাদের সীমান্ত, সেই জায়গা থেকে অবশ্যই তার একটি প্রভাব বাংলাদেশের অভ্যন্তর রাজনীতিতে পড়তেই পারে। হঠাৎ করেই পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী মহসিন রেজা নকভী বাংলাদেশে এসেছেন। তার এই আকস্মিক সফরের পেছনের রহস্যটা আসলে কি? কিছু তথ্য ইতিমধ্যেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রচার মাধ্যমে পেয়েছি, কিন্তু এর বাইরেও পিলে চমকানোর মতো কিছু ঘটনা ঘটেছে। আজ সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। সাধারণত এক দেশের মন্ত্রী আর এক দেশে গেলে দীর্ঘদিন আলোচনা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে যোগাযোগ হয় এবং তারা সফর করেন। সফর কোনো দোষের নয়, এমনকি সেটা যদি পাকিস্তান এবং বাংলাদেশের মন্ত্রীদের মধ্যেও সফর হয়, সেটাও নিয়ে আপাতত কোনো সমস্যা দেখছি না। কিন্তু পাকিস্তান হাইকমিশন ঢাকা অফিস থেকে নোট ভার্বাল দিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার মহসিন রেজা নকভী আসতে চান। এরকম তড়িঘড়ি করে আসার কারণটা কি? এই মিস্টার নকভী আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান। আবার এই মুহূর্তে বাংলাদেশ পাকিস্তানের একটা টেস্ট ক্রিকেট ম্যাচ চলছে, তিনি কি তাহলে ক্রিকেট দেখতে আসবেন? তিনি গতকাল এসেছেন, আজকে 9 মে তিনি রাত্রে বাংলাদেশ ত্যাগ করবেন। গতকাল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মহসিন নকভীর একটা মিটিং হয়েছে। এই মিটিং এর বিষয়টিও আপনারা জানেন, তবু একটু বলছি। সেখানে আলোচনা হয়েছে মাদক সমস্যা নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা, সেখানে আন্তদেশীয় সীমান্তে যে সমস্যা, সন্ত্রাস, সেগুলো নিয়ন্ত্রণে দুই দেশ একসাথে কাজ করবে এবং সাইবার সিকিউরিটি নিয়েও কাজ করবে, এবং এই বিষয়ে সমঝোতা স্বাক্ষর বা MOU স্বাক্ষরিত হয়েছে। এখন প্রশ্ন উঠেছে যে বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনো কমন বর্ডার নেই, সীমান্ত নেই, তাহলে আন্তদেশীয় সীমান্ত সমস্যা তারা কিভাবে মিট আপ করবে? যে দেশটা নিজেই মাদকের সমস্যায় জর্জরিত, সেই পাকিস্তান বাংলাদেশকে কি হেল্প করবে? যে দেশের সীমান্ত সন্ত্রাসের জর্জরিত, সেই দেশ আন্তঃসীমান্ত সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশকে কিভাবে সহায়তা করবে? তারা দুই দেশের ইন্টেলিজেন্স ইনফরমেশন শেয়ার করবে। তো এটা নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে এর পেছনে কি আসলে কোনো ঘটনা আছে কিনা, সেটা নিয়েই আসলে বিশ্লেষকরা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, কারণ যদি কিছু থেকে থাকে। এর মধ্যেই একটি তথ্য আমার কাছে এসেছে যে গতকাল সন্ধ্যায় ঢাকার রেডিসন ব্লু হোটেলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা DGFI এবং NSI এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর
প্রতিনিধিদের মধ্যে একটি গোপন বৈঠক হয়েছে। এই বৈঠকের খবরটি কিন্তু আমরা প্রকাশ্যে পাইনি, এমনকি কোনো গণমাধ্যমেও প্রচারিত হয়নি। কি আলোচনা হয়েছে এই দুই দেশের গোয়েন্দা পর্যায়ের গোপন মিটিংয়ে? প্রথমেই তাদের ভেতরে আলোচনা হয়েছে যে তাদের মধ্যে আরো বেশি ক্লোজ ওয়ার্কিং রিলেশনশিপটা কিভাবে বাড়ানো যায়, দুই দেশ মিলে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় এই গোয়েন্দা পর্যায়ে। দ্বিতীয়টি হয়েছে যেটি খুবই অ্যালার্মিং, সেটি হলো ইংরেজিতে আমার কাছে যে লেখাটা এসেছে, আমি একটু সেটা পড়ি আগে। এস্টাবলিশ ক্লোজ কন্ট্যাক্ট with Pakistani assets in sensitive areas in India like West Bengal, Assam, Siliguri corridor. Close contact with Pakistani assets in India. Pakistani asset, পাকিস্তানি সম্পদ, তাদের সাথে ক্লোজ কন্ট্যাক্ট মেনটেইন করতে হবে। তার মানেটা কি আমি ব্যাখ্যা জানতে চেয়েছিলাম। ব্যাখ্যাটা সম্ভবত এরকম যে পাকিস্তানের যে গোয়েন্দা নেটওয়ার্ক, যে স্পাই নেটওয়ার্কটা কাজ করছে ওয়েস্ট বেঙ্গল, আসাম, শিলিগুড়ি করিডোর এই এলাকায়, এবং বাংলাদেশের মধ্যে থেকে যেসব বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সন্ত্রাসী গ্রুপ ভারতের ভেতরে কাজ করছে, তাদের সাথে যোগাযোগ রক্ষায়, তাদের সমর্থনে পাকিস্তান গোয়েন্দা সংস্থা বাংলাদেশের ভূখণ্ড যেমন ব্যবহার করতে চায়, তেমন বাংলাদেশের সমর্থনও চায়। ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে ভারত একদম স্যাটেলাইট পিকচার, এটা নিয়ে আমি আগেও কথা বলেছি, লোকেশন সব দিয়ে বলেছে যে এখান থেকে পাকিস্তানি জঙ্গিরা ভারত বিরোধী তৎপরতা চালাচ্ছে। এদিকে এই যে গোয়েন্দা পর্যায়ের বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে মিটিংটা হলো, সেখানে পাকিস্তান বাংলাদেশের কাছে সমর্থন চাচ্ছে যে তাদের যে স্পাই নেটওয়ার্ক, স্পেশালি ইন্ডিয়ার ভেতরে তারা যে গোয়েন্দা কার্যক্রম চালাচ্ছে, সেটার জন্য তারা বাংলাদেশের সমর্থন চায়, বাংলাদেশের মাটি ব্যবহার করতে চায়। এটা খুবই অ্যালার্মিং একটা বিষয়, এবং বিশেষ করে হঠাৎ করে বলা নেই কওয়া নেই পাকিস্তানের একজন মন্ত্রী, এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রথম একজন পাকিস্তানের মন্ত্রী এলেন। কেন এলেন? এবং ঠিক এমন সময় এলেন যখন ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতা ব্যানার্জি পরাজিত হয়েছেন এবং বিজেপি নির্বাচিত হয়েছেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। পাকিস্তান কি এই কারণে একটু নড়েচড়ে বসেছে? মমতা থাকলে কি তারা অনেক বেশি আশ্বস্ত বোধ করতেন? শুভেন্দু আশায় কি তাদের কোনো সমস্যা হবে? এই বিষয়টা নিয়ে কি তারা আলোচনা করতে এসেছেন? এই যে মাদক নিয়ন্ত্রণ, আন্তঃসীমান্ত সন্ত্রাস দমন, সাইবার সিকিউরিটি, এই সবই কি আইওয়াশ? কারণ পাকিস্তানের সাথে এই বিষয়গুলো নিয়ে এমওইউ স্বাক্ষর করা খুব একটা জরুরি না। যে